ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আগামীতে নেট এক্সামকে মাথায় রেখে প্রিভিয়াস ইয়ারে যে নেট এক্সামগুলো হয়ে গেল সেগুলোর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। তো আমরা মক টেস্টের মাধ্যমে সেই প্রশ্নগুলোকে সলভ করব। এরকম অনেকগুলো মক টেস্ট একের পর এক আমাদের চ্যানেলে কিন্তু আসতে থাকবে। অলরেডি আমরা ডিআইগুলো সলভ করা শুরু করেছি। আপনারা যদি আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান, জুন 2025 ডিআইয়ের যে প্লে লিস্টটা আছে সেখানে আপনারা দেখতে পারবেন যে জুনে যেই ডিআইগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করছি। বিশেষ করে কিউমুলেটিভ ডেটা দিয়ে যে ফ্রিকোয়েন্সিগুলো এসেছে, যেগুলোতে আপনাদের অনেকেরই অসুবিধা রয়েছে, সেগুলোও কিন্তু আমরা সলভ করেছি। এবং এখন থেকে আমরা বিভিন্ন যে আমাদের ইউনিটগুলো রয়েছে, টিচিং, রিসার্চ, এই যে ইউনিটগুলো রয়েছে, এই ইউনিটগুলো থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা একের পর এক সলভ করব। এবং সেই প্রশ্নগুলোর মধ্যেই আমি আপনাদের এক্সপ্লেন করে দেবো যে কোন জিনিসগুলো কেন হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্নটা দেখুন কি বলেছে। অলরেডি কিন্তু অনেকগুলো প্রশ্ন আমরা প্রিভিয়াস ইয়ারে সলভ করেছি। আমি কিন্তু প্লে লিস্টে আপনাদের দিয়ে দেবো, সেই প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং প্রোগ্রামস অর সফটওয়্যার ক্যান বি ইউজড ফর কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস। মানে আমরা যদি কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন প্রোগ্রাম বা সফটওয়্যারকে ইউজ করতে পারি? এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এমএস অ্যাক্সেস, এসপিএসএস। তো দেখুন কোনটা হবে, আপনারা ভিডিওটাকে পজ করে ভাবুন। দেখুন, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলোতে হচ্ছে আমরা প্রেজেন্টেশন করতে পারি। পাওয়ার পয়েন্টে, এমএস ওয়ার্ডে কিছু লিখতে পারি। ডেটা অ্যানালাইসিস হয় না, ডেটা অ্যানালাইসিস এক্সেলে হয়। ওকে, এসপিএসএসও হয়, এ বিতে হয় না। এ বি যদি না হয় অটোমেটিক দেখুন, এ বি যদি এলিমিনেট করতে পারি তাহলে সি, ডি অ্যান্ড ই। এসপিএসএস হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য এসপিএসএস সফটওয়্যারটাকে ইউজ করি। ওকে, এমএস এক্সেলও হয়, এমএস অ্যাক্সেসও হয়, তাহলে সি, ডি, ই হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন হুইচ টাইপ অফ রিসার্চার অবজার্ভ দ্য সাবজেক্টস বাই বিং এ পার্ট অফ দেয়ার গ্রুপ। তার মানে কি বলেছে, ইন হুইচ টাইপ অফ রিসার্চ, কোন ধরনের রিসার্চে রিসার্চার অবজার্ভ দ্য সাবজেক্ট, রিসার্চার কি করে সাবজেক্টকে মানে পার্টিসিপেন্ট যারা রয়েছে তাকে অবজার্ভ করে, বাই বিং এ পার্ট অফ দেয়ার গ্রুপ, তার মানে তাদের গ্রুপের থেকে তাদের অবজার্ভ করছে। তাহলে কোন ধরনের রিসার্চে? অ্যাকশন রিসার্চ, এথনোগ্রাফিক রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ। তাহলে অলরেডি আমরা জানি এগুলো টাইপস অফ রিসার্চের উপর কিন্তু ডিটেল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, অবশ্যই আপনারা দেখবেন। তাহলে এটা কোনটা হবে? এথনোগ্রাফিক রিসার্চ। এথনোগ্রাফিক রিসার্চে আমরা কী করি, কোনো একটা জায়গায় যাই, কোনো একটা কালচারকে নিয়ে যখন আমরা রিসার্চ করি, তাদের সাথে থাকি, সেই কালচারের মানুষজনদের সাথে থাকি, থেকে তাদের অবজার্ভ করি। তাহলে এটা হচ্ছে এথনোগ্রাফিক রিসার্চ। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেপস অফ রিসার্চ ইন অর্ডার অফ দেয়ার অকারেন্স। তাহলে রিসার্চের স্টেপসগুলোকে আমাদের কী করতে হবে, সাজাতে বলেছে। ডিরাইভিং ফাইন্ডিংস, ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট, ফর্মুলেশন অফ দ্য হাইপোথিসিস, ডিফাইনিং দ্য রিসার্চ প্রবলেম, মেজারিং দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে কোনটা দিয়ে শুরু হবে, ভিডিওটাকে পজ করে ভাবুন আপনারা। দেখুন, অবভিয়াসলি স্যার ডিফাইনিং দ্য প্রবলেমটাকে ডিফাইন করা এটাই সবার আগে, তাহলে ডি দিয়ে শুরু। দেখুন দু জায়গাতেই ডি এর পর কী দিয়েছে, সি দিয়েছে। দু জায়গাতেই দেখুন ডি এর পর কী দিয়েছে, সি দিয়েছে। তাহলে ডি হলো, সি হলো, সিতে কী বলেছে, হাইপোথিসিস ফর্মুলেশন। এবার দেখুন সি এর পরে কী আছে, 1 নম্বর অপশন আছে ই, আর 2 নম্বর অপশন আছে বি। তাহলে ইতে বলেছে মেজারিং দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর বিতে বলেছে ইন্টারপ্রিটেশন অফ দ্য রেজাল্ট। তাহলে দেখুন, আমি যদি কোনো ডেটা যদি মেজারই না করি তাহলে আমি কী হবে, সেটাকে ইন্টারপ্রিট করবো, সেটাকে অ্যানালাইসিস করবো। তাহলে সবার আগে তো আমাকে মেজার করতে হবে, কোনো কিছুকে মেজার করতে হবে, তারপরে সেটাকে আমি ইন্টারপ্রিট করতে পারবো। তাহলে আগে আসবে ই, তারপরে আসবে বি। ঠিক আছে, আগে ই আসবে, তারপরে বি আসবে, লাস্টে ফাইন্ডিংস আসবে। তাহলে 1 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ আর দ্য কন্ডিশন ফর ইউজিং প্যারামেট্রিক টেস্ট অফ ডেটা অ্যানালাইসিস। তার মানে আমরা যখন হাইপোথিসিস টেস্ট করতে যাই, আমরা কখনো কখনো প্যারামেট্রিক টেস্টের সাহায্য নিই, আবার কখনো কখনো নন প্যারামেট্রিক টেস্টের সাহায্য নিই। তো প্যারামেট্রিক টেস্ট কখন আমরা সাহায্য নিই, দেখুন এখানে লেখা আছে, যখন আমাদের ডেটাটা কি নর্মাল প্রবাবিলিটি কার্ভকে ফলো করে, অর্থাৎ নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে, তখন আমরা প্যারামেট্রিক টেস্টের সাহায্য নিই। এছাড়া আরও কী কী প্যারামিটার থাকতে হবে, অবশ্যই ডেটাগুলো কি আমাদের ইন্টারভেল বা রেশিও স্কেলে থাকতে হবে, হয় ইন্টারভেল বা রেশিও স্কেলে থাকতে হবে। ওকে, অবজারভেশনগুলো কি থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। অবজারভেশনগুলো কী হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে এবং সেম ভেরিয়েন্স থাকবে। তাহলে এখানে দেখুন কোনটা হবে সঠিক অ্যান্সার, বলেছে এন এর ভ্যালু 30-এর বেশি, জরুরি না। ডেটা ফলো নর্মাল ডিস্ট্রিবিউশন, স্যার এটা হবে, বি নম্বর হবে, তাহলে 4 নম্বর অপশন আউট। ওকে, অল প্যারামিটার্স মাস্ট বি নোন, জরুরি না।
ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ মেজার্ড ইন ইন্টারভেল অর রেশিও স্কেল, এটাও ঠিক আছে, ডিও হবে। ওকে, কি বলেছে হোমোজিনিটি অফ ভেরিয়েন্স, আমরা অলরেডি দেখলাম না হোমোজিনিটি মানে কি, ভেরিয়েন্সগুলো একই রকম থাকতে হবে, তাহলে ভেরিয়েন্সগুলো একই রকম থাকা, সেম থাকা, তাহলে এটাও হবে। তাহলে কোনটা হবে, বি, ডি অ্যান্ড ই হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন দিয়েছে হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট সম্বন্ধে, কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডিস্ট্রিবিউশন ফ্রি নন প্যারামেট্রিক টেস্ট। তাহলে দেখুন নন প্যারামেট্রিক টেস্ট কখন হয়, যখন স্যাম্পল সাইজ খুবই ছোট হয়, 5টা বা 6টা হয়, তখন আমরা জেনারেলি নন প্যারামেট্রিক টেস্টের সাহায্য নিই। এছাড়া কি যখন ডিস্ট্রিবিউশন ফ্রি হয়, সেটা কোনো কি হচ্ছে, কোনো নর্মাল প্রবাবিলিটি কার্ভকে ফলো করছে না, ডিস্ট্রিবিউশন ফ্রি, সেটা হয়তো কি হলো, কোনো স্কিউড কার্ভ হলো, জরুরি না সেটা হচ্ছে এনপিসিকে ফলো করবে, নর্মাল প্রবাবিলিটি কার্ভকে ফলো করবে, এবং ডেটাটা কি অর্ডিনাল বা নমিনাল স্কেলে থাকতে হবে। তাহলে এবার দেখুন কি বলেছে, দে ক্যান বি অ্যাপ্লাইড অন অরিজিনাল ডেটা অবটেন এনি কাইন্ড অফ স্কেল, যে কোনো স্কেলে থাকলেই বলেছে আমরা প্যারামেট্রিক টেস্ট নন প্যারামেট্রিক টেস্ট দিই, তাই কি না, কোন স্কেলে থাকতে হবে, হয় নমিনাল বা অর্ডিনাল স্কেলে থাকতে হবে। তাহলে এ নম্বর তো হবে না, এ নম্বর না হলে অটোমেটিক দেখুন দুটো অপশন আউট হলে ডি অ্যান্ড ই, সি অ্যান্ড ই, দেখুন ই হচ্ছে দু জায়গাতেই রয়েছে, তাহলে ই হবেই। এখন ডি হবে না সি হবে, সিতে কি বলেছে, দে ডু নট নিড এনি পার্টিকুলার টাইপ অফ ডিস্ট্রিবিউশন, তাদের কোনো নির্দিষ্ট কোনো ডিস্ট্রিবিউশনের প্রয়োজন নেই। এটা তো দেখলাম না ফ্রি ডিস্ট্রিবিউশন, এটা তো দেখলাম আমরা যে ডিস্ট্রিবিউশনটা কী হবে, আমরা দেখলাম না যে ডিস্ট্রিবিউশন ফ্রি, তো ডিস্ট্রিবিউশন ফ্রি তো হচ্ছে কোনো পার্টিকুলার টাইপের ডিস্ট্রিবিউশন প্রয়োজন নেই, তাহলে সি অ্যান্ড ই হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট বলেছে দেখুন টাইপস অফ রিসার্চ থেকে প্রশ্নটা দিয়েছে, ডান দিকে দিয়েছে বিভিন্ন ধরনের রিসার্চ এবং বাঁ দিকে দিয়েছে এক্সাম্পল। দেখুন ডেসক্রিপটিভ টাইপ রিসার্চ, এথনোগ্রাফিক রিসার্চ কালচার নিয়ে হবে, ডেসক্রিপটিভ টাইপ রিসার্চে শুধু ডেসক্রাইব হবে, হিস্টোরিক্যাল রিসার্চে হিস্টোরিক্যাল কোনো ফ্যাক্ট নিয়ে হবে, এক্সপেরিমেন্টাল রিসার্চ কজ অ্যান্ড এফেক্ট রিলেশনের উপর হবে। তাহলে দেখুন এ নম্বর বলেছে স্টাডি অফ দ্য লাইফস্টাইল অফ ইন্ডিয়ান পিপল বিটুইন 1900 টু 1947, 1900 সাল থেকে 1947 সালে মানুষের জীবনযাত্রা কীরকম সেটাকে স্টাডি করা। টেস্টিং সিগনিফিকেন্স অফ ডিফারেন্স বিটুইন জব স্যাটিসফ্যাকশন অফ গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট এমপ্লয়ি, স্টাডি দ্য এফেক্টিভনেস অফ যোগা এক্সারসাইজ অন মেন্টাল হেলথ অফ পপুলেশন। দেখুন এফেক্টিভনেসের কথা বলেছে, প্রভাবটা কত বলেছে, তার মানে কজ অ্যান্ড এফেক্টের কথা বলছে। স্টাডি অফ নোমেডিক পিপলস পারসেপশন রিগার্ডিং দেয়ার লাইফ ইন রিয়াল সিচুয়েশন। তাহলে দেখুন প্রথমে যেটা দিয়েছে 1900 সাল থেকে 1947 সাল পর্যন্ত মানুষের জীবনযাত্রাকে স্টাডি করছে, তাহলে এটা কী হবে, হিস্টোরিক্যাল রিসার্চ। তাহলে এর সাথে তিন মানে অটোমেটিক দুটো আউট। এবার দেখুন কি বলেছে, সি নম্বরটা দেখুন, সি নম্বরে বলেছে হচ্ছে এফেক্টিভনেস। দেখুন এফেক্টিভনেস কী হবে, এটা হচ্ছে দু জায়গাতেই দিয়েছে হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। ওকে, এখন দেখুন মানুষের পারসেপশন কীরকম ছিল, একটা আদিম মানুষের বা কোনো একটা পার্টিকুলার বর্গের মানুষের পারসেপশন কীরকম ছিল, তো সেটা হচ্ছে এথনোগ্রাফিক রিসার্চ, ডি এর সাথে 2। ওকে, তাহলে ডি এর সাথে হচ্ছে 2, তাহলে 2 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, বলেছে যখন আমরা রিসার্চ প্রপোজাল তৈরি করি তখন কোন জায়গাগুলোকে আউটলাইন করি, কোন জায়গাগুলো আউটলাইন করা হয়। ডেটা ফেব্রিকেশন মানে কি, ডেটাতে জালিয়াতি করা। ম্যাথোডোলজি, রিভিউ অফ রিলেটেড লিটারেচার আর আর্লিয়ার স্টাডিজ, স্পেসিফিকেশন অবজেক্টিভস, স্টেটিং প্রবলেম। দেখুন এ নম্বর তো কখনোই হবে না, ফেব্রিকেশন জালিয়াতি তো কখনোই আমরা রিসার্চ প্রপোজালে করবো না, এটা কখনোই আমরা আউটলাইন করবো না, তাহলে এ হবে না। তাহলে অটোমেটিক কী হচ্ছে, বাকিগুলো হচ্ছে ম্যাথোডোলজিও লাগবে, রিভিউ অফ লিটারেচারও লাগবে, অবজেক্টিভও লাগবে, রিসার্চ প্রবলেমটা কি সেটাকেও স্টেট করতে হবে, তাহলে 1 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ পিওর রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ বা বেসিক রিসার্চ। পিওর রিসার্চ মানে যেই রিসার্চটাকে আমরা মেনলি থিওরি তৈরি করার জন্য, কোনো থিওরি তৈরি করা বা কোনো ফর্মুলা তৈরি করার জন্য যেই রিসার্চটাকে আমরা করে থাকি, এই রিসার্চের শেষে আমরা কোনো থিওরি জেনারেলাইজ করি বা কোনো ফর্মুলা জেনারেলাইজ করে থাকি। ওকে, তো ডিটেলস ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি করা আছে। তাহলে এটা কোনটা হবে, আপনারা ভিডিওটাকে পজ করে ভাবুন। বলেছে ইট ইজ concern with search for ways of using scientific knowledge to solve practical problems. It doesn't develop and test hypotheses and theories. This research is not used to reject or support the existing theories about social phenomena. 4 নম্বর বলেছে it is also called basic research and it
and is concerned with quest for knowledge and knowing more about phenomena without concerning its practical use. তার মানে পিওর রিসার্চ কি বলেছে 4 নম্বর অপশনটা, যে এটাকে বেসিক রিসার্চও বলা হয়। এখানে আমরা কি করছি, নলেজকে এনহান্স করছি, নলেজকে বাড়ানোর জন্য করি। এখানে কোনো আমাদের এরকম কোনো কনসার্ন থাকে না যে এটাকে প্র্যাকটিক্যালি ইউজ করা যাবে কিনা। তখন কি এটাকে থিওরি তৈরি করাটাই হচ্ছে মেন কাজ, থিওরিটা প্র্যাকটিক্যালি করা সম্ভব কিনা সেটা আমরা কিন্তু পিওর রিসার্চে দেখি না। তাহলে এটা কোনটা হবে, 4 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, কোনটা বলেছে কেস স্টাডি মেথড। কেস স্টাডি মেথডে কী করা হয়, আপনারা ভিডিওটাকে পজ করে ভাবুন, অলরেডি আমরা ডিটেল ভিডিওটাতে আলোচনা করেছি। কেস স্টাডি মেথডে হবে কি, কোনো একটা বিষয় নিয়ে খুব ছোট স্যাম্পল সাইজ থাকবে, হয় একটা স্যাম্পল সাইজ থাকতে পারে বা দুটো বা খুবই ছোট। সেই স্যাম্পল সাইজটাকে নিয়ে খুব ডিটেলে, খুব গভীরে স্টাডি করার, ইন ডেপথ স্টাডি করা, সেটাকে বলা হয় কেস স্টাডি রিসার্চ। তাহলে এখানে কোনটা হবে, বলছে ইট স্টাডিজ দ্য ফিনোমেনা, ইভেন্ট, সিচুয়েশন অর ডেভেলপমেন্ট ইন ভেরি সিম্পলিফাইড অ্যান্ড শ্যালো ম্যানার, মানে ছোটোভাবে, ঠিক আছে, ন্যারো বা শ্যালো। ইট ইজ স্টাডিড দ্য ফিনোমেনা, ইভেন্ট, সিচুয়েশন অর ডেভেলপমেন্ট থ্রু এ থরো অ্যান্ড ডিটেল অ্যানালাইসিস অর ইন্টেন্সিভ স্টাডি। ইন্টেন্সিভ বলতে এখানে গভীরভাবে আমরা স্টাডি করি। দ্য স্টাডি ডিপেন্ডস অন দ্য অ্যানালাইসিস অফ রেসপন্ডেন্ট কালেক্টেড থ্রু ডেটা। ইট কনসার্ন উইথ সার্চ ফর ওয়েজ অফ ইউজিং কমন সেন্স টু সলভ প্র্যাকটিক্যাল প্রবলেম। দেখুন কমন সেন্স তো রিসার্চে ইউজ হবে না, কমন সেন্স দিয়ে রিসার্চ হবে না। তাহলে এটা কোনটা হবে, আশা করি বুঝে গেছেন, ডিটেল স্টাডি। তাহলে 2 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, বলেছে রিসার্চ মিসকন্ডাক্ট ইনক্লুডস হুইচ অফ দ্য ফলোয়িং। রিসার্চে মিসকন্ডাক্ট মানে যেগুলো ভুল কাজ, কোনটা, ডেটা ফেব্রিকেশন, জালিয়াতি করা, প্লেজারিজম, অন্যের কাজ বা নিজের কাজও চুরি করা, ঠিক আছে, নিজের কাজও চুরি হতে পারে। মানে ধরুন আপনি পুরনো কোনো কাজ করেছেন, যখন আপনি সেই কাজটাকে যখন আপনি নতুন কোনো কাজে ইউজ করছেন, তখনও সেখানে আপনাকে কী করতে হবে, অ্যাকনোলেজ করতে হবে বা রেফারেন্সিং দিতে হবে। ডেটা ফলসিফিকেশন, ভুল ডেটা প্রোভাইড করা, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, ডেটা ভ্যালিডেশন। দেখুন জালিয়াতি করা সেটাও মিসকন্ডাক্ট, ভুল কাজ, প্লেজারিজম এটাও ভুল কাজ, ডেটা ফলসিফিকেশন ভুল ডেটা দেওয়া এটাও ভুল কাজ। দেখুন অন্যের ওপিনিয়ন সঙ্গে আমার ওপিনিয়ন নাও মিলতে পারে, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন থাকতেই পারে, তাহলে সেটা জরুরি না, মিসকন্ডাক্ট হবে। আর ডেটা ভ্যালিডেশন করা সেটা তো হবেই না, সেটা তো মিসকন্ডাক্ট কেন, সেটা তো ঠিক কাজ। তাহলে ABC হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, এর আগের দিনও একটা ভিডিওতে আমরা করেছিলাম, কি বলেছে, N আর P দেওয়া আছে, আমাদের বাইনোমিয়াল বের করতে বলেছে, বাইনোমিয়ালে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলেছে। দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে মিনের ভ্যালু আলাদা আছে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডান দিকে রয়েছে। তাহলে আমার প্রত্যেকটা ভ্যালু বের করার প্রয়োজন নেই, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটো বের করার প্রয়োজন নেই, যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে মিন আলাদা আলাদা রয়েছে। তাহলে আমি সিম্পল মিন বের করেও আমি বুঝতে পারবো, ঠিক আছে, মিন বের করেও আমি বুঝতে পারবো। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখুন N আর P গুণ করলে আমরা মিন পাই, তাহলে 5 আর 0.4, তাহলে 5 আর 4 গুণ করলে 20 আর 1 ঘর আগে দশমিক, তাহলে এর সাথে কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে এর সাথে 2 মানে কোনটা, এর সাথে 2 মানে হচ্ছে 2 নম্বরটা। তাহলে 2 নম্বরটা হওয়া মানে অটোমেটিক দেখুন 2 আর 3 আউট। এবার দেখুন বি নম্বর, N ভ্যালু 6, P এর ভ্যালু 0.6, তাহলে 6 6 34, তাহলে 3.6, তাহলে বি এর সাথে কত হবে 3.6 হবে, তাহলে বি এর সাথে 4 হবে। তাহলে বাকিগুলো আর দেখার দরকার নেই, তাহলে 4 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এর আগে এই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করেছি। কিউ মানে মনে রাখবেন, কিউ মানে কি, কিউ মানে হচ্ছে 1 - P, 1 - P। তাহলে এখানে P এর ভ্যালু প্রথমটাই যেমন 0.4, তাহলে 1 - P করলে হবে 0.6, তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার সমান NPQ, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী হবে √NPQ। তো এটা বের করার প্রয়োজন নেই, শুধুমাত্র মিন বের করেই আমরা করে ফেলতে পারছি। ওকে, তো জেনে রাখা দরকার, কোনো না কোনো পরীক্ষায় আবার আসতেও পারে। ওকে, নেক্সট দেখুন কি বলেছে, এ টিচার অ্যাসেসেস দ্য অ্যান্সার বুকস অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড বেসড অন দেয়ার স্কোর হি গিভস দেম র্যাঙ্কস হুইচ স্কেলস অফ মেজারমেন্ট আর ইউজড বাই দেম। দেখুন স্কেলস অফ মেজারমেন্ট থেকে প্রশ্ন দিয়েছে, এর উপর ডিটেল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। আপনারা যদি স্কেলস অফ মেজারমেন্ট ইন বেঙ্গলি লিখে সার্চ করেন, আশা করি আমাদের ভিডিওটা আপনারা দেখতে পারবেন। ওকে, ডিটেল ভিডিও করা আছে, অবশ্যই আপনারা দেখবেন। তো দেখুন এখানে যখন আমরা র্যাঙ্ক করি, যখন আমরা র্যাঙ্ক দিই, তাহলে অবশ্যই আমাদের অর্ডিনাল স্কেল তো লাগবে। এখানে দুটো স্কেলের কথা বলেছে, তাহলে যখন আমরা র্যাঙ্ক দিব, তাহলে অবশ্যই আমাদের র্যাঙ্ক দেওয়ার ক্ষেত্রে আমাদের অর্ডিনাল স্কেল তো স্যার লাগবে। ওকে, অর্ডিনাল স্কেল তো স্যার লাগবে। এবং কি বলেছে, স্টুডেন্টদের স্কোর আছে, স্টুডেন্টরা স্কোর করেছে। তাহলে স্টুডেন্টদের স্কোর যদি হয়, তাহলে স্যার সেটা কি হবে, ইন্টারভেল স্কেল। তখন স্টুডেন্টদের স্কোর তো নিশ্চয়ই কোনো নাম্বারে আসবে।
তাই না? সেটা নিশ্চয়ই কোনো নাম্বারে আসবে। আর সেখানে যদি একটা স্টুডেন্ট 0 পায়, একটা স্টুডেন্ট যদি কোনো একটা টপিকে যদি 0 পায়, আমি বলতে পারি না সেই টপিকে তার কোনো জ্ঞান নেই। তার মানে সে 0 পাচ্ছে, বাট সেটা এক্সাক্ট 0 না। ঠিক আছে? তাহলে 0 আছে বাট এক্সাক্ট 0 নেই, এক্সাক্ট 0 না, 0 আছে বাট এক্সাক্ট 0 না, এটা কনসেপ্টটা কোথায় থাকে? ইন্টারভেল স্কেলে থাকে। তাহলে এখানে কি স্কেল ইউজ হবে? এখানে কেস ইউজ হচ্ছে ইন্টারভেল এবং অর্ডিনাল স্কেল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকশন রিসার্চ? বেসিক রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, অ্যাকশন রিসার্চ। তো এই ধরনের প্রশ্ন এর আগের ইয়ারগুলোতে হয়তো এনটিএ প্রায় ভুলেই গেছিল। তো লাস্ট জুনের পরীক্ষায় দেখলাম এই জায়গাগুলো থেকে আবার অনেক প্রশ্ন আসছে। ওকে, তাহলে অ্যাকশন রিসার্চের কোনটা ক্যারেক্টারিস্টিক্স? ওকে, বলছি ইট ডাজন্ট এইম টু ডেভেলপ থিওরি। এটা কোনো থিওরি তৈরি করাতে এইম করে না, লক্ষ্য করে না। ইট ইজ নট কন্ডাক্টেড টু জেনারেলাইজ দ্য ফাইন্ডিংস। এটা কি করা হয়? বলেছি এটা কন্ডাক্ট করা হয় না কোনো একটা ফাইন্ডিংস জেনারেলাইজ করতে। মানে আমি আমার ইনস্টিটিউশনে যখন করছি, আমার ইনস্টিটিউশনে যখন করছি, সেটা যেই অ্যান্সারটা আমি পাবো অন্য ইনস্টিটিউশনে একই অ্যান্সার হবে, সেটাকে আমি জেনারেলাইজ করতে পারবো না। ওকে, স্যাম্পল সিলেক্টেড র্যান্ডমলি, ইট ইজ কন্ডাক্টেড টু ফাইন্ড সলিউশন অফ দ্য লোকাল লেভেল প্রবলেম, কন্ট্রোল অন দ্য ভেরিয়েবল ইজ রিকোয়ার্ড ইন ইট। তাহলে আমরা জানি অ্যাকশন রিসার্চ কী করা হয়? কোনো ইমিডিয়েট কোনো প্রবলেমকে সলভ করার জন্য করা হয়। এখানে পার্টিকুলার কোনো বেসিক রিসার্চের প্রিন্সিপাল ইউজ হয় না, এটা আমরা নিজস্ব সেটিংয়ে করি। এবং মনে রাখবেন অ্যাকশন রিসার্চ হচ্ছে এক ধরনের অ্যাপ্লাইড রিসার্চ, কারণ এখানে কোনো প্রবলেম সলভের জন্য করা হয়। তাহলে এখানে কোনো থিওরি ডেভেলপড হয় না। এক্স্যাক্টলি ঠিক একদম। বলেছে ইট ইজ নট কন্ডাক্টেড টু জেনারেলাইজ দ্য ফাইন্ডিংস, এটাও ঠিক আছে, কোনো ফাইন্ডিং জেনারেলাইজেশনের জন্য করি না। বলেছে স্যাম্পল ইজ সিলেক্টেড র্যান্ডমলি, জরুরি না স্যাম্পল র্যান্ডমলি সিলেক্ট করবো, তাহলে সি হবে, জরুরি না। বলেছে ইট ইজ কন্ডাক্টেড টু ফাইন্ড সলিউশন লোকাল লেভেল, হ্যাঁ লোকাল লেভেলে করা হয়। ওকে, কন্ট্রোল ভেরিয়েবল আসবে না, তাহলে এ বি ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, বলেছে কোনটা নন প্যারামেট্রিক টেস্ট? ঠিক আছে, আমি কিন্তু রিসার্চের উপর আপনাদের একটা ডিটেল ভিডিও করে দিয়েছি, একটা ভিডিওর মধ্যে অনেক টপিক কভার করেছি, সেই ভিডিওটা আপনারা দেখবেন, সেখানে হয়তো এই জিনিসগুলো আলোচনা করেছি। বা প্যারামেট্রিক নন প্যারামেট্রিক টেস্ট যদি আপনি ইন বেঙ্গলি রেখে সার্চ করেন, আমাদের চ্যানেলের ভিডিও পেয়ে যাবেন। ওকে, বলেছে ডাব্লিউ টেস্ট, র্যাঙ্ক কোরিলেশন, উইলিংসন টেস্ট, টি টেস্ট, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স মানে এনোভা। তো টি টেস্ট এবং অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স মানে এনোভা, এগুলো হচ্ছে কি প্যারামেট্রিক টেস্ট। তাহলে ডিআরই হচ্ছে প্যারামেট্রিক টেস্ট, ডিআরই হচ্ছে প্যারামেট্রিক টেস্ট। তাহলে ডাব্লিউ টেস্ট, র্যাঙ্ক কোরিলেশন, আর হচ্ছে উইলিংসন টেস্ট, ইউ টেস্ট আছে, ম্যান উইটনি টেস্ট আছে, এগুলো হচ্ছে নন প্যারামেট্রিক টেস্টের মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখুন, বাঁদিকে টাইপস অফ রিসার্চ দিয়েছে এবং ডান দিকে তাদের সম্বন্ধে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে। এক্সপেরিমেন্টাল রিসার্চ, এথনোগ্রাফিক রিসার্চ, সার্ভে রিসার্চ, কেস স্টাডি রিসার্চ। ইনডেপথ স্টাডি অফ এ সিঙ্গেল ইউনিট, অলরেডি আমরা আলোচনা করলাম, একটা সিঙ্গেল ইউনিটকে নিয়ে আলোচনা করছি ইনডেপথ, খুব ডিটেলসে। তাহলে কী হবে স্যার? এটা ডি এর সাথে স্যার 1, তাহলে ডি এর সাথে 1, তার মানে অবশ্যই 3 আর 4 আউট। কেস স্টাডিতে কী হয়? একটা সিঙ্গেল স্যাম্পল থাকে, তাকে আমরা ডিটেলসে স্টাডি করি। 2 নম্বর বলেছে স্টাডি অফ ওপিনিয়ন্স অফ পিপল টুয়ার্ডস সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষদের ওপিনিয়ন কীরকম, তো সেটা সার্ভে করতে পারি। সি এর সাথে 2, দেখুন সব জায়গাতেই সি এর সাথে 2 রয়েছে। কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ বিটুইন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অলরেডি আমরা জানি কজ অ্যান্ড এফেক্ট কী হবে স্যার, এটা এক্সপেরিমেন্টাল রিসার্চ হবে, তার মানে কী হবে? এ এর সাথে 3 হচ্ছে, তাহলে দেখারই প্রয়োজন নেই। বি এর সাথে 4, বি হচ্ছে এথনোগ্রাফিক রিসার্চে আমরা কী করি? কোনো একটা কালচারকে নিয়ে স্টাডি করি। স্টাডি অফ এ পারসেপশন অফ পিপল, মানে পিপলের পারসেপশন, তাদের কালচার কীরকম, অফ এ পার্টিকুলার গ্রুপ রিগার্ডিং দেয়ার লাইফ। তাহলে এটা কী হচ্ছে? এটা হবে এথনোগ্রাফিক রিসার্চ, বি এর সাথে 4। তাহলে এখানে কোনটা হচ্ছে? 2 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।